যাই হোক, ৩টে টিম আপাতত আউট হয়ে গেল প্লে অফের রেস থেকে। ৩টে টিম ভীষণভাবে টিকে থাকলো এবং ইস্টবেঙ্গল ব্যাক টু ব্যাক ম্যাচ উইন আইএসএলে মোস্ট প্রবাবলি প্রথমবারের মতো ইস্টবেঙ্গল জনতা কিন্তু দেখলো। এবং পুরো ম্যাচটা নিয়ে কথা বলার থেকে আমার মনে হয় যে মেন যে পয়েন্টসগুলো রয়েছে এবং এই ম্যাচের পরে আমরা কী কী দেখতে চলেছি, কী কী বিষয় সামনে আসবে আমাদের, এবং অবশ্যই পুরো টিমটা ইস্টবেঙ্গলের এই মুহূর্তে যা রয়েছে সেটা নিয়ে কথা বলাটা বেশি ম্যাটার করবে। এবং তার পাশাপাশি অবশ্যই রয় কৃষ্ণাকে নিয়েও কিছু বলার রয়েছে এই ভিডিওতে। আর এইদিকে তাকিয়ে লাভ নেই, কারণ একইভাবে আমরা পিছিয়ে থেকে কামব্যাক করে এগিয়ে গিয়ে আবারও ম্যাচ ড্র করা বা হেরে যাওয়াটা এই সিজনে এইভাবে বটল করাটা আমাদের ধাতে সয়ে গেছে। তো যাই হোক, দুদিকেই দুটো ম্যাচই এনজয় করছিলাম। যেইটা নিয়ে কথা বলবো সেটা অবশ্যই ইস্টবেঙ্গলের ম্যাচটা। দেখো, ইস্টবেঙ্গল যেভাবে ম্যাচটাকে স্টার্ট করেছিল, বা বলা ভালো যে বেঙ্গালুরুও যে রিদিমটাতে স্টার্ট করেছিল, কোথাও শুরু থেকে ইন্টেনশনটা বোঝা যাচ্ছিল, দুটো টিমের ক্লিয়ার ইন্টেনশন ছিল যে দে হ্যাভ টু উইন, এবং যে জিতবে সেই কিন্তু অ্যাডভান্টেজে থাকবে, যে হারবে সে আজকে খালি হাতে শুধুমাত্র বাড়ি ফিরবে না, তার জন্য প্লে অফের রাস্তাটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। এবং সেইভাবেই দুটো টিম তাদের স্ট্র্যাটেজি সাজিয়েছিল, দুটো টিম সেভাবে স্টার্ট করে। কিন্তু শুরুতে বাদ সাজে নিখিল পূজারির একটা ফাউল মাহেশের ওপর, এবং সেখান থেকে ইস্টবেঙ্গল লিডটা নেয় থ্রু পেনাল্টি। ইস্টবেঙ্গল 1-0 গোলের লিড নিয়ে ফার্স্ট হাফ শেষ করে। সেকেন্ড হাফে ফিরে আসার পর আননেসেসারি এবং সিলি একটা হ্যান্ডবল, যে হ্যান্ডবলটা একটা ইয়াং প্লেয়ার করলে, একটা অল্প বয়সী প্লেয়ার, ইনএক্সপিরিয়েন্স প্লেয়ার করলে কেউ কিছু বলার থাকবে না যে ঠিক আছে ও শিখছে, এই ধরনের ভুল হতে পারে, মিস্টেক্স আর ওয়েলকামড, কারণ এখান থেকে ওরা শিখবে। সেই মিস্টেক যদি হরমনজোত সিং খাবরার মতো প্লেয়ার করে, যে প্রায় 17-18 বছরের বেশি সময় হতে গেল ইন্ডিয়ান ফুটবল সার্কিটে খেলছে এবং ওয়ান অফ দ্য মোস্ট সিনিয়র প্লেয়ার অল ওভার ইন্ডিয়ান ফুটবলে, সেই প্লেয়ার যদি বাজপাখির মতো হাত বাড়িয়ে দিয়ে বল হ্যান্ডেল করে, তো সেখানে নিশ্চিতভাবেই সবাই বলতে বাধ্য হবে যে এটা একদমই একটা সিলি মিস্টেক ছিল। যেখান থেকে বেঙ্গালুরু এফসি কিন্তু ম্যাচটার মধ্যে কামব্যাক করে। তারপরে আবারও একটা হ্যান্ডবলের অ্যাপিল হয়, এবং এটা আমি শুরুতেই ক্লিয়ার করতে চাই যে যেহেতু অলরেডি তার আগে পায়ে লেগে বা বডিতে লেগে বলটা স্টপ হয়ে গেছিলো, সেই কারণে এই ধরনের বল যদি তারপর রিবাউন্ড হয়ে হাতে লাগে, তাহলে গোটা ওয়ার্ল্ড ফুটবলেও কিন্তু রেফারিরা পেনাল্টি থেকে বিরত থাকেন, পেনাল্টি তিনি দেন না। কেউ দিলে দিতে পারেন, তারপর সেটা যেখানে ভিএআর রয়েছে সেখানে চ্যালেঞ্জ হতে পারে, এবং ম্যাক্সিমাম সময় আমি অন্তত যতটুকু ফুটবল দেখেছি সেখানে এই ধরনের ইনসিডেন্টে কিন্তু পেনাল্টি বাতিল হয়ে যায়। যাই হোক, রেফারিরা দেন না সাধারণত। কিন্তু তারপরে ইস্টবেঙ্গল যেভাবে ফিরেছে, যেইভাবে কোথাও ম্যাচটাকে বারবার অ্যাপ্রোচ করেছে, এবং যে কারণে বললাম যে ম্যাচের থেকে বেশি করে ইস্টবেঙ্গলের এই টিমটা বা ইস্টবেঙ্গলের বেশ কিছু প্লেয়ার, তাদেরকে নিয়ে কথা বলাটা বেশি দরকার। তার মধ্যে অন্যতম হচ্ছে আমন সিকে। যেভাবে বলটা বারবার করে ও ক্রিয়েট করছিল, যেভাবে গোলের চান্সগুলো ক্রিয়েট করছিল, ওর অফ দ্য বল রান, ওর উইথ দ্য বল রান, আরও কিছু ম্যাচ ওর এক্সপিরিয়েন্স হয়ে গেলে আজকে যে সিলি মিস্টেক্সগুলো করেছে, যে ফিনিশগুলো করতে পারেনি, সেইগুলোও করতে পারবে। এই ধরনের ম্যাচে বা বিশেষ করে এতটা আর্লি টাইমে, ওর কেরিয়ারের একদম ইনিশিয়াল পিরিয়ডে রয়েছে, ও গেম টাইম আগের ম্যাচে পেয়েছিল, নিজেকে প্রুভ করেছিল, অ্যাসিস্ট করেছিল, আজকে গোল করতে পারতো। তো কোথাও ইস্টবেঙ্গল কোচ ওর ওপর ভরসা রেখেছে, ম্যানেজমেন্ট ওর ওপর ভরসা রেখেছে, এবং সেই ভরসাটা ও কোথাও পে ব্যাক করছে। এই জিনিসটাই আমরা প্রত্যেকটা আইএসএলের ক্লাবে ইন্ডিয়ান ফুটবলারদের থেকে দেখতে চাই, ইচ অ্যান্ড এভরি জায়গাতে, যে সেই কিছু প্লেয়ার রয়েছে যারা দিনের পর দিন ফেলড হয়, যাদেরকে বারবার সুযোগ দেওয়ার পরেও তারা ক্লিক করতে পারে না, শুধু নামের বিচারে তারা খেলে। এবার সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসার সময় হয়েছে। এবার অনামী প্লেয়ারদেরকে সুযোগ দিতে হবে, তারা ভালো খেলবে এই এক্সপেকটেশন রাখতে হবে। একইভাবে আমরা বেঙ্গালুরুতে দেখলাম মনিরুলের খেলা, বাংলার ছেলে, বাঙালি প্লেয়ার, দীর্ঘদিন বাংলার বেশ কিছু ক্লাবে খেলেছে, সেই প্লেয়ারটার স্পিড, ওর বল কন্ট্রোল, ওর ফিনিশিং, জাস্ট একটুর জন্য আজকে একটা গোল ও পায়নি। তো এই ধরনের প্লেয়াররা যত বেশি সুযোগ পাবে, বা বেঙ্গালুরুতে সিভাল্ডোও ছিল, এই প্লেয়াররা যত বেশি সুযোগ পাবে, যত বেশি করে ইন্ডিয়ান ফুটবল সার্কিটে ওরা ঘোরাঘুরি করবে, তত বেশি কিন্তু আমাদের ফুটবলটার লাভ রয়েছে, এবং ক্লাবগুলোকে এখানে ভাবতে হবে। ইস্টবেঙ্গল কিন্তু ম্যাক্সিমাম টাইম এই সিজনে দেখা গেল যে ভাইটাল পিরিয়ডে যত ম্যাচ ইস্টবেঙ্গলকে বার করার মতো সিচুয়েশনে কোনো প্লেয়াররা পৌঁছে দিয়েছে, সেটা হচ্ছে এই নতুন অনামী প্লেয়ারগুলো। সেটা বিষ্ণু হতে পারে, সেটা সায়ন ব্যানার্জি হতে পারে, সেটাই আমন সিকের মতো প্লেয়ার হতে পারে। ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ কিন্তু আমন সিকে দারুণ খেললো। আজকে আমি বলবো জাস্ট ওর ইনএক্সপিরিয়েন্সের জন্য, ওর একদম প্রথম একটা ঘরের মাঠে ম্যাচ, এত দর্শকের সামনে ম্যাচ, হই হই চিৎকার হচ্ছে, এবং অপোনেন্টে বেঙ্গালুরুর মতো টিম, উল্টো দিকের গোলকিপিং পজিশনে গুরপ্রীতের মতো একজন গোলকিপার, তো সেই জায়গা থেকে ও হয়তো এই মিস্টেকটা করেছে। বাট বাকি যে ফুটবলটাও খেলেছে, দ্যাট ওয়াজ সাচ আ বিউটিফুল ফুটবল। এবং যে জায়গা থেকে ইস্টবেঙ্গল ম্যাচটা বার করলো, যে জায়গা থেকে ক্লেটন সিলভা গোলটা করলো,
অসাধারণ একটা ফিনিশ ছিল। মানে গুরপ্রীতের এখন খারাপ সময় চলছে, আর সেই খারাপ সময়টাকে যে কিভাবে ইউজ করে নিতে হবে, কিভাবে গুরপ্রীতের মতো প্লেয়ারকেও ফ্লাইট মিস করাতে হবে, ক্লেটন সিলভা খুব ভালো মতো তিনি জানতেন। তিনি বুঝতে পারছিলেন যে এটা হাই টাইম, এখানে ম্যাচটা বার করতে হবে। কিন্তু যদি স্ট্যাটিস্টিক্যাল ওয়েতে ম্যাচটাকে দেখা হয়, তাহলে অবশ্যই বেঙ্গালুরু তারা কিন্তু ডমিনেট করেছে, বল পজিশন বেশি রেখেছে, পাস অনেক বেশি খেলেছে, অ্যাকুরেসি অনেক বেটার ছিল, শর্টস অন টার্গেট বেশি ছিল, এবং অবশ্যই যে থ্রেডসগুলো বেঙ্গালুরু অনেক বেশি ক্রিয়েট করছিল, সেখান থেকে গোল হয়ে যেতে পারতো। ওদেরও ব্যাড লাগছে ওরা আজকে গোল পায়নি, কিন্তু ইস্টবেঙ্গল যেভাবে ফিরলো, যেভাবে কোথাও একটা সময় দেখা যাচ্ছিল যে একটু ছন্নছড়া ফুটবল হচ্ছে, সেকেন্ড হাফে একটু ডিফারেন্ট স্ট্র্যাটেজি হয়তো কার্লোস কোয়াদ্রা তিনি নিতে চেয়েছিলেন, সেই জায়গা থেকে গোলটা খেয়ে যাওয়ার পর আর 1-1 হয়ে যাওয়ার পর যেভাবে ইস্টবেঙ্গল ফিরলো, এটা কোথাও নেক্সট ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গলকে চার্জড করে রাখবে। কিন্তু সেই জায়গাতে আমি মনে করে দেখো আগের ভিডিওতে বলেছিলাম, মানে আগের ইস্টবেঙ্গল ম্যাচের ভিডিওতে বলেছিলাম এবং প্রিভিউতে বলেছিলাম, আর সরি একটু সে কি আজকে আমি প্রিভিউ দিতে পারিনি, কারণ সকাল সকাল ঝড় বৃষ্টি এবং তার কারণে কিন্তু বহু সময় লোডশেডিং ছিল, এবং সেই কারণে আমার আর ভিডিও বানানো হয়নি। আজকেও এই কথাই বলতাম যদি প্রিভিউ বানাতাম, যে বেশ কিছু প্লেয়ার যারা ইম্পর্টেন্ট প্লেয়ার, তারা কিন্তু লাস্ট ম্যাচের আগে এই ম্যাচটাতে আরও বেশি তাদের কসাস থাকতে হবে, এবং সেটাই হলো। দেখো সৌভিক চক্রবর্তী এবং প্রভসুকন সিং গিল তারা কিন্তু লাস্ট ম্যাচে টিম থেকে বাদ, এবং একদম প্রথম ম্যাচ হিসেবে কমলজিৎ সিং লাস্ট ম্যাচটা খেলবে, সেটাও কিন্তু পাঞ্জাবের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ রয়েছে, এবং সৌভিক চক্রবর্তীর জায়গাকে রিপ্লেস করবে ভাই। ও যেভাবে বল হোল্ড করে, যে স্ন্যাচিংগুলো করে, যে লিডারশিপটা মাঝ মাঠে ওর দেখা যায়, এবং ওর কারণেই কিন্তু সাউল ক্রেসপো অনেক বেশি অ্যাডভান্স রোলে খেলতে পারে, যেটা একটা প্লাস পয়েন্ট। সেটা সৌভিক চক্রবর্তী না থাকলে কে করবে, উই রিয়েলি ডোন্ট নো। হয়তো সেখানে হরমনজোত সিং খাবরা ইউজ হতে পারে ডিফেন্সে, ডাবল সেন্টার ব্যাক, ডাবল বিদেশি সেন্টার ব্যাকে হয়তো কোচ তিনি আবারও ফিরে যেতে পারেন, বা লালচুং নুঙ্গাকে তিনি ইউজ করতে পারেন, কিন্তু সৌভিক চক্রবর্তী যে রোলটা নেয় সেটা কিন্তু নেওয়া সম্ভব না। আর প্রভসুকন সিং গিল না থাকা মানে কমলজিৎ সিং কিন্তু এই সিজনের প্রথম ম্যাচটা খেলতে নামবে, তার মানে বুঝতে পারছো কতটা ভাইটাল জায়গাটা হয়ে গেল। আর প্রভসুকন সিং গিল আজকে আইডিয়াল ম্যান অফ দ্য ম্যাচ। হয়তো গোলগুলো অন্য কেউ করেছে, হয়তো কামব্যাকটা অন্য কেউ করিয়েছে, বাট ও যে সেভসগুলো করেছে, যে কথাটা বলছিলাম যে বেঙ্গালুরু যে থ্রেডসগুলো ক্রিয়েট করছিল, সেই জায়গা থেকে ও যা সেভ করেছে, সেই জায়গাতেই কিন্তু কোথাও ইস্টবেঙ্গল অ্যাডভান্টেজে থাকলো। ইস্টবেঙ্গল কোথাও টপ 6-এর দৌড়ে থেকে আপাতত 6 নম্বর পজিশনে, বাট একটা ম্যাচ চেন্নাইন এফসির কম রয়েছে, এবং চেন্নাইন এফসির সাথে নর্থ ইস্টের যে ম্যাচ রয়েছে, সেই ম্যাচের দিকে ইস্টবেঙ্গল জনতা তাকিয়ে থাকবে, কারণ ওই ম্যাচটা সবাই চাইবে যে ওই ম্যাচটা ড্র হোক, কারণ ওই ম্যাচটা ড্র হলে অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গলের রয়েছে, এবং উল্টো দিকে পাঞ্জাব এফসি তাদের আর হারানোর কিছু নেই। তারা লাস্ট ম্যাচে যাই রেজাল্ট করুক না কেন, জিতুক হারুক ড্র করুক, তাদের কিচ্ছু আসে যায় না, কিন্তু তারা যদি কোনোভাবে বেগ দিতে পারে ইস্টবেঙ্গলকে, সেটা বাকিদের জন্য অ্যাডভান্টেজ হবে। বাকিরা সেই দিকে তাকিয়ে থাকবে যে পাঞ্জাব এখানে একটু ভালো খেলে দেখি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে, এবং সেখানেই কোথাও না এই ধরনের ম্যাচগুলো খুব টাফ হয়ে যায়। আমরা বারবার কথা বলতাম বা শুনতাম ছোটোবেলাতে যে পচা শামুকে গিয়ে পা কাটা, সেটা যেন ইস্টবেঙ্গলের না হয়, সেই দিকে অবশ্যই কার্লোস কোয়াদ্রা তিনি খেয়াল রাখবেন। কিন্তু এই যে দুজন ভাইটাল প্লেয়ার, দুজন মোস্ট ভাইটাল প্লেয়ারকে ইস্টবেঙ্গল মিস করবে, সেটা কতটা কস্টলি হবে সেটা আমরা সেই দিনকেই বুঝতে পারবো। দেখা যাক সেই ম্যাচে কী হয়। আজকের এই রেজাল্টটা ইস্টবেঙ্গলকে ভীষণভাবে কিন্তু তাতিয়ে দিয়ে রাখবে, এইটুকু বলে আমি অন্তত ম্যাচ রিভিউটা শেষ করতে পারি। অ্যান্ড আমি চেষ্টা করলাম আমার মতো করে বলার, অনেক সময় কী হয় অনেক পয়েন্ট মিস হয়ে যায়, তো সেটা তোমরা ধরিয়ে দিও, কারণ ওই প্লেয়ার টু প্লেয়ার বা ইনসিডেন্ট টু ইনসিডেন্ট বলে কোনো রিভিউ করা অ্যাকচুয়ালি যায় না। ওভারঅল আমি যেটা দেখলাম বা যতটুকু আমার মনে হয়েছে বলার মতো সেইটুকু আমি বললাম, পজিটিভ দিকগুলো নিয়ে আলোচনা করলাম, বাকি প্রচুর নেগেটিভিটি ছিল, প্রচুর ফ্লস ছিল। হয়তো এখান থেকে ইস্টবেঙ্গল ম্যাচটা হেরেও যেতে পারতো, যেভাবে ডিফেন্সের বারবার ভুল ত্রুটিগুলো সামনে আসছিল, কিন্তু যেটা হয়েছে পজিটিভ সেটা নিয়ে কথা বলাটা বেটার হবে, এবং লাস্ট ম্যাচের রেজাল্ট সেটা আরও বেশি করে পজিটিভ হলে সেটা ইস্টবেঙ্গলের জন্য ভালো। তারপর বাকি বিষয় নিয়ে কথা বলা যাবে, পুরো সিজন রিভিউ করা যাবে। আপাতত রিভিউটাকে আমি এই অবধি যা বলার আমি বললাম, বাকিটা তোমাদের ব্যাপার, তোমরা যা অপিনিয়ন দেবে। এরপর যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো, সেখানে জাস্ট ট্রান্সফার রিউমারের ক্ষেত্রে বা ট্রান্সফার টক্সের ক্ষেত্রে জাস্ট একজন প্লেয়ার রয়েছে, সেটা হচ্ছে রয় কৃষ্ণা। দেখো একটা সময় গুঞ্জন ছিল, মানে একদম সিজনের শুরুতে একটা গুঞ্জন ছিল, বা বলা চলে যে মাঝপথেই বলবো, ডুরান্ড কাপের পরপরই একটা আর্টিকেল সবার সামনে বেরিয়ে আসে যে এই সিজনটাই সম্ভবত রয় কৃষ্ণার লাস্ট সিজন হতে যাচ্ছে, এবং 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 সে কোথাও আগামী সিজনে নিউজিল্যান্ডে ফিরে যেতে পারে।
তার আবারও পুরনো ক্লাবে সে ফিরে যেতে পারে বা এ লিগের কোনো ক্লাবে ফিরে যেতে পারে। এটা নিয়ে সবাই মোটামুটি আমরা আলোচনার মধ্যে ছিলাম। বাট রিসেন্ট যে আপডেট এবং রিসেন্ট যে একটা ইন্টারভিউ রয় কৃষ্ণার হয়েছে আইএসএলের তরফে, সেখানে কিন্তু পরিষ্কার রয় কৃষ্ণা জানাচ্ছে যে এই ধরনের গুঞ্জন আমার কানেও এসেছে, এই ধরনের কথাবার্তা এসেছে, বাট এটা একদমই পুরোপুরি ঠিক না। হ্যাঁ, ওখান থেকে অফার রয়েছে, ওখানে ফিরে যাওয়ার একটা ইচ্ছেও আমার রয়েছে, বাট ইন্ডিয়াতে খেলার যে এখনও আমার তাগিদটা বা আমার প্রয়োজনটা, সেটাও কিন্তু এখন অবধি ফুরিয়ে যায়নি। এবং আগামী সিজনে আমি ভীষণভাবে কিন্তু চেষ্টায় রয়েছি আইএসএলেই থাকার, আইএসএলেই কন্টিনিউ করার, ইন্ডিয়ান ফুটবলে কন্টিনিউ করার। এবং তার সাথে আরও বেশ কিছু আপডেট উঠে আসে যে রয় কৃষ্ণাকে নিয়ে 4-5টা ক্লাব রয়েছে, তারা কিন্তু ইন্টারেস্টেড আগামী সিজনে সই করানোর জন্য, এবং খুঁজলে আমার মনে হয় যে পাওয়া যাবে। কিন্তু তার মধ্যে সবথেকে ইন্টারেস্টিং যে জায়গাটা, সেটা হচ্ছে কলকাতা থেকেও কিন্তু রয় কৃষ্ণার জন্য অফার রয়েছে। এবার এতদিন ধরে আমরা জানতাম যে কলকাতা থেকে অফার মানে মোহনবাগান ইস্টবেঙ্গলের মধ্যে একটা ট্যাসেল চলবে, কিন্তু আমরা জানি গতকাল থেকে কলকাতাতে আইএসএলে কোনো ক্লাব টার্গেট করছে, তার মানে কিন্তু মোহামেডান স্পোর্টিংকে তোমাকে এবার ধরতে হবে, কারণ তারাও কিন্তু টিম রিবিল্ডিং করছে। 3জন মাত্র তারা প্লেয়ার রাখছে ডিফেন্সে, জোসেফ আজেই, মাঝমাঠে মিরাজল কাসিমোভ, এবং অবশ্যই ফরওয়ার্ডে অ্যালেক্সিস গোমেজ। এই তিনজন প্লেয়ারকে মোহামেডান স্পোর্টিং কিন্তু ধরে রাখছে। বাকি 3টে পজিশন তারা কিন্তু রিপ্লেস করবে। অর্থাৎ এখানে আমরা এক্সপেক্ট করতে পারি যে একজন আরও সেন্টার ব্যাক কাম ডিফেন্সিভ মিডফিল্ডার এলো, একজন হয়তো অ্যাটাকিং মিডফিল্ডার এলো, এবং একজন হয়তো সেন্টার ফরওয়ার্ড এলো, এবং সেখানে কোথাও কিন্তু রয় কৃষ্ণা সেই জায়গাটা হতে পারে। আমি বলছি হতে পারে, কারণ কলকাতার নামটা যখন উঠছে তখন শুরুতেই সবাই হয়তো মোহনবাগানের কথা ভাববে, কারণ দীর্ঘদিন এই প্লেয়ারের সাথে মোহনবাগানের যে সম্পর্ক, সেটা তো অটুট জায়গাতে ছিল। হয়তো ফেরান্দোর সাথে যে পার্সোনাল প্রবলেমটা ছিল সেটা অন্য বিষয়, বাট যখনই হাবাসের সাথে দেখা হয়েছে বা মোহনবাগানের অন্যান্য স্টাফ ম্যানেজমেন্ট প্লেয়ারদের সাথে দেখা হয়েছে, সেখানে কিন্তু রয় কৃষ্ণার সাথে যে বন্ডিং, সেটা কিন্তু চোখে পড়েছে। এবং আরমান্দো সাদিকুর পারফরমেন্স আমি বলবো না যে খুব খারাপ কিছু, বাট কোথাও এখানে সবাই এক্সপেক্ট করতে পারে যে ওই জায়গাতে যদি রয় কৃষ্ণা হয় তাহলে সেটা আরও বেটার হবে। কিন্তু এখানে জানিয়ে রাখা দরকার যে আরমান্দো সাদিকুর সাথে 2025 অব্দি কন্ট্রাক্ট রয়েছে মোহনবাগানের, 26 অব্দি কন্ট্রাক্ট রয়েছে জেসন কামিংসের সাথে। তো এই দুজনকে রাতারাতি রিপ্লেস করার ভাবনা এই মুহূর্তে মোহনবাগান ম্যানেজমেন্টের আছে কিনা, দের ইজ এ বিগ ডাউট। এবং তারা পারফরমেন্স দিচ্ছে, তারা গোল স্কোরিংয়ের মধ্যে রয়েছে, এরকম না যে তারা খুব খারাপ খেলছে, একদমই কিছু খেলতে পারেনি। আর তোমার টিমে যখন 3জন স্ট্রাইকার থাকবে, তখন কিন্তু একজনের পেছনে প্রায় 15-16টা গোল থাকবে না, পুরো গোলটা ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। সেই জায়গাটা আপাতত কিন্তু মোহনবাগানের রয়েছে। তো আপাতত এই 3জন ফরওয়ার্ডকে নিয়েই মোহনবাগান আগামী সিজনে কন্টিনিউ করবে, এরকম একটা সম্ভাবনা কিন্তু জোরালো হয়ে রয়েছে। দ্বিতীয় যদি আসি ইস্টবেঙ্গলের ব্যাপারে, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের সাথে রয় কৃষ্ণের একটা লিঙ্ক আপ এর আগে আমরা পেয়েছিলাম। ইস্টবেঙ্গলের সাথে রয় কৃষ্ণার লিঙ্ক আপ উঠে এসেছিল, রিউমার উঠে এসেছিল যে ইস্টবেঙ্গল কিন্তু রয় কৃষ্ণাকে টার্গেট করছে। ক্লেইটন সিলভার সাথে রয় কৃষ্ণার জুটি, এটা কিন্তু ডেডলি একটা ডুও হতে পারে, এবং পেছন থেকে মাদি তালালের মতো একজন অ্যাটাকিং মিডফিল্ডার, যে ফরওয়ার্ডকেই সামনে পাক না কেন, সেখানে কিন্তু তার বল সাপ্লাই ভীষণভাবে টিমকে হেল্প করবে। এবং তার পাশাপাশি যেহেতু মোহামেডান স্পোর্টিংয়েরও একটা সেন্টার ফরওয়ার্ড পজিশন ফাঁকা থাকছে, তো তারাও একবার রয় কৃষ্ণের জন্য ট্রাই করতে পারে। আর এখানে আমি এই কারণেই হাইপোথেটিক্যালভাবে কথা বললাম, তার কারণটা হচ্ছে যে শুধুমাত্র বলা হয়েছে কলকাতার ক্লাবের ইন্টারেস্ট রয়েছে, কোনোভাবে স্পেসিফিক মোহনবাগান, ইস্টবেঙ্গল বা মোহামেডান কারোর নাম কিন্তু নেওয়া হয়নি। তো কোন টিমে আসার সম্ভাবনা সব থেকে বেশি হতে পারে, বা কোন টিমে এলে রয় কৃষ্ণার জন্য বা সেই টিমের জন্য ভালো, সেটা অবশ্যই তোমাদের ব্যাপার, তোমরা কমেন্ট করে জানাতে থাকো। বা তার পাশাপাশি কিন্তু আরও বেশ কিছু ক্লাবের অফার রয়েছে, এবং ওড়িশা এফসি তারাও কিন্তু চাই তাকে রিটেন করে রাখতে। কিন্তু একজন অ্যাটাকিং মিডফিল্ডার আপাতত সের্জিও লোবেরার টার্গেটে রয়েছেন, সেটা যদি হয়ে যায় তাকে নিয়ে আসাটা, তাহলে রয় কৃষ্ণার ওপরে কোপ পড়বে কি পড়বে না সেটা সময় কথা বলবে, দেখা যাক কী হয়। কারণ আগামী সিজনে সের্জিও লোবেরা আরও স্ট্রং ওয়েতে কিন্তু টিম বিল্ড আপ করতে যাচ্ছেন। আপাতত এইটুকু আপডেট পাওয়া যাচ্ছে। এই ভিডিওটা এই অবধি, বা তোমাদের যা যা ওপিনিয়ন্স রিগার্ডিং অল দিস থিংস কমেন্ট করে জানাতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।